রাতে জানলা ভেঙে চলন্ত বাস থেকে লাফ না দিলে আমার লাশটা শিয়ালদার কোনো পোড়া জমিতে পচে গলে পড়ে থাকতো। রাত 1:05। ঝিরিঝিরি বৃষ্টির ভেতর যে বাসটা আমার সামনে এসে দাঁড়িয়েছিল তার হেডলাইটের নীল আলো কোনো গাড়ির ছিল না। ওটা ছিল একটা মরা মানুষের নিষ্প্রাণ চোখের মণি। আমি ভুল করে সেই নরকে পা দিয়েছিলাম। গত মঙ্গলবার শিয়ালদা থেকে ফেরার পথে আমার সাথে যা ঘটেছিল তারপর থেকে আমি নিজেই বুঝতে পারছি না আমার শরীরে কি আদৌ প্রাণ আছে নাকি আমিও ওদের মতন একটা জ্যান্ত লাশ। এই অভিশপ্ত যাত্রার শেষটা জানতে হলে আজকের গল্পটা আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে। মাঝরাতের এমন হাড়হিম করা সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই ছায়ারহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজকের পর মাঝরাতে একা বেরোতে আপনি 10 বার ভাববেন। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। অফিসের কাজ শেষ করে যখন শিয়ালদা স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম তখন রাত প্রায় 12:30। সারাদিনের বৃষ্টির পর শহরটা যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, অথচ সেই ঘুমের মাঝেও চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যা কলকাতার মতন শহরের সঙ্গে একেবারেই মানায় না। স্টেশনের সামনে সাধারণত যে ভিড়, হর্নের শব্দ আর মানুষের কোলাহল থাকে তার কিছুই নেই। রাস্তার লাইটগুলো কুয়াশার পর্দার আড়ালে মিটমিট করে জ্বলছে। এই বর্ষার রাতেও চারপাশটা কেমন ধূসর কুয়াশায় ঢাকা, তবে সেটা সাধারণ কুয়াশা নয়। মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য শ্মশানের চিতার থেকে উঠে আসা ধোঁয়া পুরো এলাকাটাকে গ্রাস করে নিয়েছে। আমি ছাতা খুলে প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে রইলাম। সারাদিনের ধকল আর ক্লান্তিতে শরীরটা যেন ভেঙে পড়েছিল। সকাল থেকে একটানা কাজের পর এখন শুধু কোনোভাবে বাড়ি পৌঁছে বিছানায় গা এলিয়ে দেওয়ার ইচ্ছা। চোখ দুটো জ্বালা করছে। জামা কাপড় বৃষ্টির আর্দ্রতায় স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। শেষ ট্রেনটা চলে গেছে অনেকক্ষণ আগে। চারপাশটা শুধু বৃষ্টির একটানা ঝমঝম শব্দ। ট্যাক্সি নেই, অটোও নেই, এমনকি কোনো পথচারীও দেখার নেই। ধীরে ধীরে বুকের ভেতরে একটা অকারণে অস্বস্তি জমতে শুরু করলো। ঠিক তখনই কুয়াশার ঘন পর্দা ভেদ করে দূরে দুটো হলুদ আলো জ্বলে উঠল। প্রথমে মনে হলো কোনো ট্রাক আসছে, কিন্তু আলো দুটো ধীরে ধীরে বড় হতে থাকলো। আর তার সঙ্গে ভেসে এলো এমন এক অদ্ভুত পুরনো ইঞ্জিনের গর্জন, যেন বহু বছর আগে মরচে ধরা কোনো যন্ত্রকে আবার জোর করে চালু করে দেওয়া হয়েছে। শব্দটা যত কাছে আসছিল আমার বুকের ধকপকানি ততই বাড়ছিল। কয়েক সেকেন্ড পর কুয়াশা সরিয়ে একটা বাস এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। একটা পুরনো জিনো বাস। বাসটার রং একসময় হয়তো নীল ছিল, কিন্তু এখন সেটা ধূসর আর কালচে দাগে ভরা। জানলার কাঁচগুলো ময়লা আর বৃষ্টির জলে ঝাপসা। সামনের নম্বর প্লেটটা প্রায় মুছে গেছে। শুধু কাঁপতে থাকা হেডলাইট দুটো অন্ধকারে মৃত মানুষের চোখের মতো জ্বলছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল বাসের রুট নম্বরটা। সামনের বোর্ডে মলিন অক্ষরে লেখা শিয়ালদা থেকে শ্মশানঘাট। আমি ভুরু কুঁচকে তাকিয়ে রইলাম। কলকাতায় এমন কোনো বাস রুট আছে তো বলে মনে হয় না। আর তখনই বাসের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো বরফ ঠান্ডা বাতাস। আর সেই অন্ধকারের ভেতর থেকে কেউ একজন কর্কশ গলায় বলে উঠল, উঠে আসুন বাবু, এরপর আর কোনো বাস পাবেন না। আমি এক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইলাম। লোকটার কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিন্তু চারপাশ তাকিয়ে বুঝলাম সত্যিই আর কোনো উপায় নেই। রাস্তা ফাঁকা, স্টেশনও ফাঁকা, মোবাইলের নেটওয়ার্কও বারবার ওঠানামা করছে।
আমি গভীর একটা নিঃশ্বাস নিয়ে বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর বাসের ভেতরের সেই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। তবুও নিজেকে বোঝালাম, হয়তো আলো আঁধারির খেলা, হয়তো ক্লান্ত চোখের ভুল। কিন্তু যতই নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, মনের ভেতরে একটা অজানা আতঙ্ক ক্রমশ গাঢ় হয়ে উঠছিল। বাসে পা রাখতেই প্রথম যে ধাক্কা খেলাম তা হলো ভেতরের তাপমাত্রা। বাইরের আর্দ্র গরম এক নিমেষে শেষ। ভেতরের বাতাসটা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। আমি কথা না বললেও আমার মুখের থেকে শীতকালের মতো ঘন সাদা ধোঁয়া বেরোচ্ছে। জানলার কাঁচগুলো ঠান্ডায় এমন ধোঁয়াটে হয়েছিল যে বাইরের চেনা রাস্তাঘাটের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। কিন্তু আসল হাড়হিম করা দৃশ্য দেখলাম একটু পরেই। ধোঁয়াটে কাঁচগুলোর গায়ের ভেতর থেকে অসংখ্য নখের আঁচড়ের দাগ। কিছু দাগ এত গভীর যে কাচের ওপর সাদা রেখা কেটে গেছে, আর সেই আঁচড়গুলোর ফাঁকে ফাঁকে লেগে আছে শুকিয়ে যাওয়া কালচে রক্ত। মনে হচ্ছিল একসময় বহু মানুষ প্রাণপণে কাজগুলো আঁকড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। শেষ মুহূর্তে তারা চিৎকার করেছিল, কেঁদেছিল, বাঁচার জন্য আকুল হয়েছে, কিন্তু পারেনি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আমি একটু দমে গিয়ে বাসের মাঝখানের একটা সিটে গিয়ে বসে পড়লাম। কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত টানে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকালাম। আর তারপরেই আমার শিরদাঁড়া দিয়ে যেন এক বালতি বরফ ঠান্ডা জল ঢেলে দেওয়া হলো। বাসের একদম শেষ সিটে 4 জন যাত্রী বসে আছে, কিন্তু তাদের বসার ভঙ্গিটা মানুষের মতো নয়। প্রত্যেকের মাথা অস্বাভাবিকভাবে বুকের ওপর ঝুলে আছে, ঠিক যেভাবে ফাঁসিতে ঝোলা কোনো লাশের ঘাড় ভেঙে নিচের দিকে ঝুঁকে থাকে। তাদের হাত দুটো নিস্তেজভাবে ঝুলছে, শরীরে কোনো নড়াচড়া নেই। পুরো বাসটায় কোনো সাড়া শব্দ নেই, শুধু ইঞ্জিনের সেই একটানা কর্কশ ঘড়ঘড় আওয়াজ। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম। বাসের পেছনের ওই 4টে মূর্তির মতো যাত্রীকে দেখে এমনিতেই আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। নিজের ভয়ের তাড়াতে আমি যখন সামনের দিকে তাকালাম, তখনই খেয়াল করলাম আরেকটা লোক আমার ঠিক সামনের সিটে মাথা নিচু করে বসে আছে। কুয়াশার ধোঁয়াটে ভাব আর বাসের ভেতরের হাড়হিম করা ঠান্ডা চাদরে লোকটা এমনভাবে মিশেছিল যে এতক্ষণ আলাদা করে তাকে চোখে পড়েনি। ঠিক তখনই হঠাৎ করেই আমার সামনের সিটে বসা লোকটা নড়ে চড়ে উঠল। সে কোনো কথা বলল না, তার শরীরটা সামনের দিকে সোজা হয়ে রইল, কিন্তু তার ঘাটটা একটা শুকনো কাঠের মরমর করে ভেঙে যাওয়ার মতো পৈশাচিক শব্দ করে পুরো উল্টো দিকে ঘুরে গেল। তার চিবুকটা এসে ঠেকলো নিজেরই পিঠের মেরুদণ্ডের ওপর। সে সরাসরি আমার দিকে তাকালো। আতঙ্কে আমার বুকটা চিরে একটা চিৎকার বেরিয়ে আসতে চাইলো, কিন্তু গলার ভেতরটা ততক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আওয়াজ আটকে গেল। লোকটার কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, কোনো মানুষের চেহারা নয় ওটা। শুধু একটা কাঁচা থলথলে চামড়ার আস্তরণ, যা চারপাশ থেকে মরচে ধরা মোটা সুতো আর সূচ দিয়ে এবড়ো খেবড়োভাবে সেলাই করে মুখের ওপর আটকে দেওয়া হয়েছে, যেন কেউ তার আসল মুখটা উপড়ে নিয়ে চামড়াটা সেলাই করে দিয়েছে। সে আলগা সেলাইটা ফাঁক দিয়ে টপ টপ করে একটা কালচে চটচটে পুঁজ মেশানো তরল চুইয়ে চুইয়ে পড়ছে সামনের সিটের ওপর, আর আমার ঠিক পায়ের কাছে। আমি আর এক মুহূর্ত সেই সিটে বসার সাহস পেলাম না। ভয়ের চোটে সেই সিট ছেড়ে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালাম। শরীরটা তখন থরথর করে কাঁপছে। ঠিক তখনই একটা বরফ শীতল কুৎসিত নিঃশ্বাস এসে লাগলো আমার ডান কানের লতিতে আর ঘাড়ে, একদম কানের কাছে। কেউ একজন অত্যন্ত নিচু, খসখসে আর একটা ফিসফিসে সাপের মতন গলায় বলে উঠল, নামবে না? তোমার স্টপেজ তো এসে গেছে।
সেই গলার আওয়াজটা মানুষের মতো ছিল না, যেন দুটো শুকনো হাড় একে অপরের গায়ে ঘষে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই বাতাসে চাবুকের মতো আছড়ে পড়ল একটা তীব্র পচা মাংসের গন্ধ। আমার চারপাশের বাতাসটা যেন একসঙ্গে ভারী হয়ে গেছে, মনে হলো কেউ আমার গলাটার নলিটা টিপে ধরেছে। চমকে উঠে পাশে তাকিয়ে দেখলাম কখন যেন আমার পাশে সিটে এসে বসেছে একটা মহিলা। তার সারা শরীর থেকে তীব্র পচা মাংসের দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক যেমন বদ্ধ ঘরে কোনো মরা ইঁদুর বা কুকুর পচতে থাকলে দম আটকে আসে, ঠিক তেমনই মহিলা তার ফ্যাকাশে মাংসহীন সাদা হাড় বের করা আঙ্গুলগুলো দিয়ে আচমকাই আমার কবজিটা শক্ত করে চেপে ধরলো। উফ উফ, কি তীব্র যন্ত্রণা! সেই যন্ত্রণায় আমি কেঁদে উঠলাম। মনে হলো কেউ আমার চামড়ার ওপর ফুটন্ত তপ্ত কয়লা ঢেলে দিয়েছে। আমি হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলাম। পাশের আবছা নীল আলোয় দেখলাম তার আঙ্গুলগুলো যেখানে লাগছে সেখানে জীবন্ত চামড়া মুহূর্তের মধ্যে কুঁচকে কালো হয়ে পচতে শুরু করেছে। আমি কোনো মতে নিজের হাতটা এক ঝটকায় টান দিয়ে ড্রাইভারের কেবিনের দিকে দৌড়ে গেলাম বাসটা থামানোর জন্য। কিন্তু কিন্তু ড্রাইভারের কাঁধে হাত দিতেই আমার চিৎকার করার ক্ষমতা যেন আরো লোপ পেয়ে গেল। ড্রাইভারের সিটে কোনো রক্তের মাংসের মানুষ নেই, সেখানে বসে আছে একটা আস্ত কঙ্কাল, এক স্তূপ পুরনো ধুলো মাখা হাড়, আর তার উপর জোড়ানো রয়েছে একটা পচা রক্ত মাখা বাসের ড্রাইভারের উর্দি। সব থেকে ভয়ের ব্যাপার সেটা গাড়ির স্টিয়ারিং নিজে নিজেই চাবুকের মতো ঘুরছে। জানলার ভাঙা ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল। বাসটার কোনো রাস্তা দিয়ে চলছে না, চারপাশে চেনা কলকাতার গায়ে। বাসটা এখন একটা ঘন কালো মেঘের মহাসমুদ্রের বুক চিরে শূন্যে ভেসে এগিয়ে চলেছে কোনো এক অন্তহীন অন্ধকারের দিকে। ভয়ার্ত চোখে বাসের লুকিং গ্লাসের দিকে তাকালাম। পেছনে সেই চারজন ঝুলন্ত মাথার যাত্রী আর সেই পচা মাংসের গন্ধওয়ালা মহিলা সবাই এখন সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। তাদের প্রত্যেকের হাতে একটা করে মূর্ছাধারা ধারালো ছুরি। তারা সবাই মিলে একসাথে এক সুরে খিলখিল করে বিটকেল গলায় কোরাসে বলতে শুরু করলো, বাঁচার আর কোনো উপায় না দেখে আমি আমার সমস্ত শক্তি দিয়ে জানলার একটা ধোয়াটে কাঁচ কুনুই দিয়ে আঘাত করে ভেঙে ফেললাম। আর সেই চলন্ত বাস থেকে বাইরে অন্তহীন শূন্য অন্ধকারের মধ্যে আমি ঝাঁপ দিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি নিজেকে আবিষ্কার করলাম শিয়ালদার কাছাকাছি একটা পরিত্যক্ত জঙ্গলে ঘেরা পোড়া জমির মাঝখানে। সারা শরীর ব্যথায় ভেঙে আসছিল। জামার হাতাটা গুটিয়ে দেখতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। আমার কবজিতে সেই পচা আঙ্গুলের কালো ছাপটা এখনো স্পষ্ট দগদগ করছে, সেখান থেকে পুঁজ ঝরছে। আমি কোনো মতে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি ফিরলাম। সদর দরজা খুলে সোজা বাথরুমে গেলাম মুখটা ধোয়ার জন্য, কিন্তু আয়নার দিকে তাকাতেই আমার হাত পা পাথর হয়ে গেল। আয়নায় কোনো প্রতিবিম্ব নেই। আমি হাত তুলছি, মুখ নাড়ছি, কিন্তু সামনের কাজটা একদম শূন্য, খা খা করছে। এক অদ্ভুত ঘোর আর আতঙ্কে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি যদি জানলা দিয়ে ঝাঁপ দিয়ে বেঁচেই ফিরে থাকি, তবে আয়নায় আমার শরীরটা দেখা যাচ্ছে না কেন? তাহলে কি আমি ওই রাতে মারা গিয়েছি? ওই অভিশপ্ত বাসের পেছনের সিটে কি এখন আমার একটা অবয়ব মাথা নিচু করে বসে আছে পরবর্তী কোনো হতভাগ্য যাত্রীর অপেক্ষায়? কি মনে হয় আপনাদের? আমি কি সত্যিই বেঁচে ফিরেছি? কমেন্টে লিখে জানান আপনাদের মতামতটা। গল্পটি যদি আপনাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়ে থাকে তবে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনার চেনা বন্ধুদের রাতের ঘুম ওড়াতে গল্পটা এখনই শেয়ার করে দিন। রহস্য আর ভয়ের এই অন্তহীন যাত্রায় আমাদের সাথে যোগ দিতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবধানে থাকবেন। পরের বার মাঝরাতে বাসে ওঠার আগে ড্রাইভারের দিকে তাকাতে ভুলবেন না যেন। শুভরাত্রি।